বাংলা ভাষায় কিভাবে বিজ্ঞান রচিত হয় বা বিজ্ঞান রচনা করার ক্ষেত্রে কি কি বাধা হতে পারে এবং সেই বাধা থেকে কি করে উত্তরণ হওয়া যায়, এই সমস্ত পন্থা বা রাস্তা দেখিয়েছেন প্রাবন্ধিক রাজশেখর বসু। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। ওয়েলকাম টু স্মার্ট ক্লাসরুম। আমার চ্যানেলে সকলকে স্বাগত। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, যেগুলি দশম শ্রেণী মাধ্যমিক 2025 সালের শিক্ষার্থীদের জন্য খুবই উপকারে আসবে বলে আমার মনে হয়। হ্যালো বন্ধুরা, আজকে আমি দশম শ্রেণী বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। পরশুরাম ছদ্মনামে রাজশেখর বসু এই প্রবন্ধটি রচনা করেছিলেন। এই প্রবন্ধটি পাঠ করার আগে আমরা এই প্রবন্ধটির মূল উৎস সম্বন্ধে জেনে নিই। জানা গেছে বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটি রাজশেখর বসু ওরফে পরশুরাম ছদ্মনামে প্রবন্ধটি রচনা করেছিলেন। তার একটিমাত্র উল্লেখযোগ্য প্রবন্ধ বিচিন্তা। এই বিচিন্তা প্রবন্ধে জানা গেছে এই বিচিন্তা প্রবন্ধটি 1955 খ্রিস্টাব্দে রচিত হয় এবং এই বিচিন্তা প্রবন্ধের দ্বিতীয় সংস্করণের একটি বিখ্যাত গ্রন্থ বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধ। আমাদের সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে এই প্রবন্ধটি অন্তর্ভুক্ত হয়েছে। 1880 খ্রিস্টাব্দে 16ই মার্চ একজন বিখ্যাত প্রাবন্ধিকের জন্ম হয় নদিয়া জেলার বিন্নগর নামক একটি গ্রামে, এবং এই প্রাবন্ধিকের পিতা ছিলেন পণ্ডিত চন্দ্রশেখর বসু। তোমরা বুঝতে পেরেছ, আমি রাজশেখর বসু পরশুরাম ছদ্মনামে রাজশেখর বসুর কথা বলেছি। এই প্রাবন্ধিক উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ এবং হাস্যরসাত্মক অনেক গ্রন্থই তিনি রচনা করেছেন। জানা গেছে পরশুরাম ছদ্মনামে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড এই গল্প গ্রন্থটি রচনা করেছেন 1922 খ্রিস্টাব্দে। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ গড্ডলিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন, লঘুগুরু, বিচিন্তা এই সমস্ত উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ তিনি রচনা করেছেন। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। প্রথমত, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে। দ্বিতীয়ত, যারা ইংরাজি জানে এবং ইংরাজি ভাষায় অল্পাধিক বিজ্ঞানও পড়েছে। অর্থাৎ প্রাবন্ধিক প্রবন্ধ শুরু করার আগেই প্রথমেই বলেছেন বাংলা ভাষায় সায়েন্সের বই লেখা হয় অথবা বিজ্ঞান বিষয়ক সায়েন্সের বই লেখা হয়, তাদের মোটামুটি দুটি ক্যাটাগরি বা দুটি শ্রেণীতে ভাগ করেছেন। প্রথম ক্যাটাগরি বা প্রথম শ্রেণীর মধ্যে ফেলেছেন যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, আর দ্বিতীয় ক্যাটাগরিতে যাদেরকে তিনি ফেলেছেন যারা ইংরাজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞানও পড়েছে। অর্থাৎ অল্প স্বল্প যাদের বিজ্ঞানের জ্ঞান আছে এবং ইংরাজিও জানে, তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। আর যারা একবারই ইংরেজি জানে না বা খুবই সামান্য জানে, তারা হচ্ছে প্রথম শ্রেণীর মধ্যে লেখক তাদেরকে ফেলেছেন। এরপর প্রাবন্ধিক কী বলেছে পরের প্যারা, প্রথম শ্রেণী পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। গুটিকত ইংরাজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, যেমন টাইফয়েড, আয়োডিন, মটর, ক্রোটন, জেব্রা। অনেক রকম স্থূল তথ্য তাদের জানা থাকতে পারে, যেমন জল আর কর্পূর উবে যায়, পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, লাউ কুমড়ো জাতীয় গাছে দুরকম ফল হয়। এরকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। অর্থাৎ এইটুকু অংশে প্রাবন্ধিক বলতে চেয়েছেন যারা প্রথম শ্রেণীর পাঠক তাদের সঙ্গে বিজ্ঞানের তেমন পরিচয় নেই, অর্থাৎ তারা বিজ্ঞান বিষয়ক যে বইগুলো রয়েছে তেমন তারা পড়েনি। তাহলে প্রথম শ্রেণীর পাঠক কাদেরকে বলেছেন? যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, তারা হচ্ছে প্রথম শ্রেণীর পাঠক। তারা ইংরেজি ভাষার সম্বন্ধে সেরকম জ্ঞান নেই বা বিজ্ঞান সম্বন্ধেও তাদের জ্ঞান নেই, তবে তারা কিছু কিছু পরিভাষা শব্দ তাদের নলেজে আছে, যেমন টাইফয়েড, আয়োডিন, মটর, ক্রোটন, জেব্রা এই শব্দগুলি তারা ব্যবহার করতে পারে বা ব্যবহার করে।
আবার দেখা গেছে যারা প্রথম শ্রেণীর পাঠক তারা নির্দিষ্ট কিছু স্থূলতত্ত্ব মানে কি, ফাঁপা কথা বা অন্তঃসারশূন্য কিছু বক্তব্য বা কথা, তারা কিছু ফাঁপা কথা বা স্থূলতত্ত্ব মুখস্থ করে, সেই আত্মস্থ বা মুখস্থ করার মধ্য দিয়ে তারা কিন্তু সেই কথাগুলি চালায়। সেই উদাহরণগুলি দিয়েছে, অর্থাৎ জল আর কর্পূর উবে যায়। জল আর কর্পূরকে যদি একসঙ্গে রাখা যায় তাহলে বাতাসে তারা উবে যায়, বা পিতলের থেকে অ্যালুমিনিয়াম হালকা হয়, বা লাউ কুমড়ো এই জাতীয় দুরকম ফুল হয়। এই যে তথ্যগুলো প্রথম শ্রেণীর পাঠকরা জানে, কিন্তু কেন হয় সেই কারণটা কিন্তু তাদের নলেজে নাই। তারা শুধু নির্দিষ্ট কিছু পারিভাষিক বিষয় তারা শুধু জানে। এরপর প্রাবন্ধিক বলেছেন, এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শিক্ষা তাদের সংস্কারের বিরোধী নয়। ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার ওপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে। এর মানে বুঝতে তখন বাধা হয়নি, কারণ ভাষাগত বিরোধী সংস্কার তখন ছিল না। কিন্তু যারা ইংরেজি জিওমেট্রি পড়েছেন তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, তার মানেও স্পষ্ট হবে না। যে লোক আজন্ম ইজার পড়েছেন তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। অর্থাৎ এই অংশে প্রাবন্ধিক বলেছেন, এই প্রথম শ্রেণীর পাঠকরা ইংরেজি ভাষার প্রভাব থেকে পুরোপুরি মুক্ত। তারা বাংলার কিছু নির্দিষ্ট পরিভাষা ব্যবহার করে, এই পরিভাষাগুলি ব্যবহার করেই তারা বিজ্ঞান শিক্ষা শিখতে চাইছে, আর সেখানেই তাদের সমস্যাটা হচ্ছে। প্রাবন্ধিক এখানে উদাহরণ দিয়ে বলেছেন তার শৈশবকালের কথা। ছেলেবেলায় যখন তিনি ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছিল তাকে, তখন দেখেছে যে একটা নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার ওপর একটা সমবাহু ত্রিভুজ অঙ্কিত করতে হবে তাকে। তখন তার মানে কিন্তু বুঝতে তার বাধা হয়নি, কিন্তু সমস্যা তাও হয়নি ভাষাগত বিরোধী সংস্কার সেই সময় ছিল না। এজন্য লেখক বুঝতে পেরেছেন যে একটি নির্দিষ্ট সীমাবদ্ধ সরলরেখার ওপর কীভাবে সমবাহু ত্রিভুজ আঁকা যায়। কিন্তু আরেকটি কথা লেখক বলেছেন, যারা উদাহরণ হিসেবে বলেছেন যারা ইংরেজিতে জিওমেট্রি পড়েছে তাদের কাছে প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, তার মানেও স্পষ্ট হবে না। অর্থাৎ প্রাবন্ধিক এখানে বলেছেন যারা ইংরেজি মিডিয়ামের ছাত্র তাদের কাছে যেরকম জিওমেট্রি শব্দটি অতি প্রচলন, তারা জিওমেট্রি বললে তারা বুঝতে পারে জ্যামিতির কথা, ত্রিভুজের কথা, রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা, সার্কেলের কথা, কিন্তু যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের কাছে কিন্তু জিওমেট্রি শব্দটি যেন দুর্বোধ্য শোনা, মানে শোনেইনি কখনোই। তারা জ্যামিতি বললে বা তারা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এই কথাগুলি বললে কিন্তু তারা বুঝতে পারবে এবং তারা কাজও করতে পারবে। আর এখানেই সমস্যা যে পরিভাষা শব্দটি ব্যবহার করতে গিয়ে কারো কারো কাছে সেটি কী হচ্ছে, বোঝার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। আরেকটি ক্ষেত্রে প্রাবন্ধিক উদাহরণ দিয়েছেন, যেমন যে লোক আজন্ম ইজারা পড়েছেন। তো এখানে প্রশ্নটা হচ্ছে ইজারা কি? ইজারা আমরা জানি দড়ির ফিতেওয়ালা হাফ প্যান্ট। এই ফিতে চড়ানো হাফ প্যান্ট যারা পরেছে তাদের কাছে যদি হঠাৎ করে ধুতি পরানো অভ্যাস করা হয় সেটা কিন্তু তাদের কাছে শক্ত, বা ধুতি পরতে তারা পারবে না। তো আমাদের বর্তমান সরকার কী করছে, ক্রমে ক্রমে রাজকার্যে অর্থাৎ তাদের নির্দিষ্ট প্রশাসনিক কার্যাবলীতে দেশি পরিভাষা ব্যবহার করছে। কারণ আমরা জানি এই প্রবন্ধটি প্রায় 70 বছর আগেকার লেখা, 70 বছর আগের লেখা। সেই সময় দেখা গেছে যে আমাদের সরকার দেশি পরিভাষা ব্যবহার করছেন, সেটা বর্তমানেও আমাদের সরকার ব্যবহার করছেন, কিন্তু সেটা কি হচ্ছে, ইংরেজি পরিভাষার বদলে দেশি পরিভাষা বেশি পরিমাণে ব্যবহার করার ফলে অনেকের পক্ষে বোঝা কঠিন হয়ে যাচ্ছে, কারণ তারা নতুন করে শিখতে হচ্ছে তাদেরকে। এর পরবর্তী অংশে কি আছে আমরা দেখি। পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন ভাষার জন্য তার বাধা হয় না, শুধু বিষয়টি যত্ন করে বুঝতে হয়। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতেও হয় না। কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে তখন তাকে পূর্ব সংস্কার দমন করে, অর্থাৎ ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত বর্জন করে।
প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয় তাদেরকে। এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক। অর্থাৎ প্রাবন্ধিক এই অংশে বলতে চেয়েছেন পূর্বোক্ত প্রথম শ্রেণী পাঠক, অর্থাৎ প্রথম শ্রেণী পাঠক কারা? আমরা প্রবন্ধ পড়ে বুঝতে পেরেছি প্রথম শ্রেণী পাঠক যারা ইংরাজি জানে না বা অতি অল্প জানে, সেই সমস্ত ছেলেমেয়ে বা বয়স্ক লোকদের প্রথম শ্রেণী পাঠকের মধ্যে প্রাবন্ধিক ফেলেছে। সেই প্রথম শ্রেণীর পাঠক যদি বাংলা ভাষায় বিজ্ঞান পড়ে বা বাংলা ভাষায় বিজ্ঞান শেখে, তার ভাষার জন্য কিন্তু কোনো সমস্যা হয় না, যেহেতু সেটি বাংলা ভাষায় লেখা বিজ্ঞানটি। শুধু বিষয়টি যত্ন করে মন দিয়ে পড়লেই প্রথম শ্রেণীর পাঠকরা সেটা বুঝতে পারে এবং পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর থেকেও বেশি চেষ্টা করতে হয় না। কিন্তু সমস্যা একটাই, দ্বিতীয় শ্রেণীর পাঠক। তাহলে দ্বিতীয় শ্রেণীর পাঠক কারা? এ ব্যাপারে প্রবন্ধে প্রথমেই বলেছে প্রাবন্ধিক যারা ইংরাজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান জানে, অর্থাৎ ইংরাজি ভাষাতেই শুধুমাত্র বিজ্ঞান জানে, তাদেরকে দ্বিতীয় শ্রেণী পাঠকের মধ্যে ফেলেছে। আর তাদেরই সমস্যার কথা লেখক এখানে তুলে ধরেছেন। কী সমস্যা? দ্বিতীয় শ্রেণী পাঠক যখন বাংলা ভাষায় লেখা কোনো বিজ্ঞানের বই বা সায়েন্সের বই পড়ে বা বৈজ্ঞানিক সন্দ্রব অর্থাৎ প্রবন্ধ পড়ে, তখন তাদেরকে পূর্ব সংস্কার দমন করতে হয়। পূর্ব সংস্কার বলতে তারা ইংরেজি ভাষায় পড়ার সময় যে রীতিনীতি কালচার যে তারা বড় হয়েছে ইংরেজি ভাষা, সেই সমস্ত ইংরেজি ওয়ার্ডগুলো তাদেরকে ত্যাগ করতে হয়। কিছু নতুন নতুন বাংলা ভাষা তাদেরকে পড়তে হয়। তাই জন্য বলছে পূর্ব সংস্কার দমন করে, অর্থাৎ ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত তাদেরকে ত্যাগ করতে হয়। তাদেরকে কি করা উচিত সেই বিষয়ে প্রাবন্ধিক বলেছে তাদের একটাই করণীয়, প্রীতির সাথে অর্থাৎ ভালোবাসার সাথে মাতৃভাষা বাংলা মাতৃভাষা পদ্ধতিকে আয়ত্ত করতে হবে বা রপ্ত করতে হবে এবং কিছু কিছু পরিভাষাও তাদেরকে জানতে হবে। আর এই কারণেই বলা হয়েছে পাশ্চাত্য পাঠকের তুলনায় তাদের একটু বেশি চেষ্টা করা প্রয়োজন, তবেই তারা বাংলা ভাষাকে আয়ত্ত করতে পারবে। এর পরের অংশ কী রয়েছে? বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই। অনেক বছর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যুৎসাহী লেখক নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন। তাদের উদ্যোগে এই ত্রুটি ছিল যে তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন। তার ফলে সংকলিত পরিভাষার সাম্য হয়নি। একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ, পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন। আর তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। অর্থাৎ প্রাবন্ধিক এখানে বলেছেন বাংলা ভাষার ক্ষেত্রে, অর্থাৎ বাংলা ভাষা সম্প্রসারণের ক্ষেত্রে কিছু ত্রুটি দেখা গেছে। কিসের ত্রুটি? দেখা গেছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করার সময় কিছু বাধা তৈরি হয়েছে। সেই বাধার জন্য দায়ী কারা? দায়ী আমরাই। অর্থাৎ প্রাবন্ধিক বলেছেন যে কিছু বিদ্যুৎসাহী লেখক, অর্থাৎ কিছু পণ্ডিতবর্গ, কিছু সংস্কৃতজ্ঞ পণ্ডিত বা ভাষাতজ্ঞ পণ্ডিত, তারা কি করেছে? সেই সমস্ত পণ্ডিতবর্গ বা লেখকেরা নানান পরিভাষা দিয়ে, নানান রকম পরিভাষা দিয়ে একটা প্রবন্ধ রচনা করেছেন। আর এখানেই হয়েছে সমস্যা, এখানেই হয়েছে ত্রুটি। সেই ত্রুটিটা হচ্ছে তারা যদি একযোগে অর্থাৎ একসঙ্গে কাজ করেনি, তারা আলাদা আলাদা করে অর্থাৎ স্বতন্ত্রভাবে একটা পরিভাষা নিয়ে একটা প্রবন্ধ রচনা করেছেন। আর তার ফলে পরিভাষাটা কিন্তু সাম্যতার সৃষ্টি হয়নি, অর্থাৎ মিল তৈরি হয়নি। কারণ একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচনা হয়েছে। তাহলে একই সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচনা হয়েছে, অর্থাৎ সেটি বোঝার পক্ষে আরও বেশি কঠিন হয়ে গেছে। এই কারণে লেখক বলেছে সেটা কি করা উচিত ছিল, সেটা তারা যদি একসঙ্গে একটা নির্দিষ্ট পরিভাষা নিয়ে কাজ করত, তাহলে তাদের কিন্তু সফল অর্জন করেছে। সেই ব্যাপারে প্রাবন্ধিক বলেছে 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা নিযুক্ত করেছিলেন, দেখা গেছে তাতে অধ্যাপক, ভাষাতজ্ঞ, সংস্কৃত পণ্ডিত, এই কয়েকজন বিশিষ্ট লেখক তারা একসঙ্গে কাজ করেছিলেন, একযোগে কাজ করেছিলেন, আর তার ফলেই তাদের চেষ্টা সফল হয়েছিল। এরপরের অংশে রয়েছে পরিভাষা রচনা একজনের কাজ নয়। সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব একটা বড় নয়, আরও শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। দরকার মতন বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতেই পারে।
যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন ইংরাজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত সমিতি বিস্তর ইংরাজি শব্দ বজায় রেখেছেন। তারা বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরাজি নামই বাংলা বানানে চলবে, যেমন অক্সিজেন, প্যারাডাই ক্লোরোবেনজিন। উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরাজি বা সার্বজাতিক ইন্টারন্যাশনাল নামও বাংলায় চালানো যেতে পারে, যেমন ম্যালভাসি, ফার্ন, আর্থ্রোপোডা, ইনসেক্টা। অর্থাৎ এই অংশে প্রাবন্ধিক বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। দেখেছেন যে সেই সময় পরিভাষা রচনা কিন্তু একজনের পক্ষে সম্ভব ছিল না, এবং সেটা সত্যি করেই পরিভাষা রচনা করতে গেলে অনেক পণ্ডিতজ্ঞ, বিশেষজ্ঞ বা লেখকদের মাধ্যমে একত্রিত হয়ে সেই পরিভাষাটা সামঞ্জস্যপূর্ণ কিনা বিচার বিশ্লেষণ করেই বাংলা ভাষায় ব্যবহার করা উচিত। তো সেক্ষেত্রে কিছু ত্রুটি হয়েছে। সেক্ষেত্রে প্রাবন্ধিক বলেছেন যে দরকার মতন বাংলা শব্দ যদি পাওয়া না যায় তাহলে বৈজ্ঞানিক রচনা কি করে চালানো যাবে। তাহলে বৈজ্ঞানিক রচনা চালানোর জন্য প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় তাহলে ইংরেজি শব্দটাই বাংলা বানানে চালালেও চলবে। অর্থাৎ অনেক সায়েন্সের বই বা বিজ্ঞান বই ভাষা ইংরাজিটা বাংলা ভাষায় লিখলেও সেটি সামঞ্জস্যপূর্ণ, সে কথায় প্রাবন্ধিক বলেছেন। সেক্ষেত্রে উদাহরণ হিসাবে তিনি দেখিয়েছেন যে বিশ্ববিদ্যালয় কমিটি সে বিষয়ে একটা বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরাজি নাম বাংলা বানানেও চালানো যায়, যেমন অক্সিজেন, এটি ইংরেজি নাম হলেও এটি বাংলা ভাষায় চালানো যেতে পারে। প্যারাডাই ক্লোরোবেনজিন, এরকম উদাহরণ দেওয়া হয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল, এছাড়া ম্যালভাসি, ফার্ন, আর্থ্রোপোডা, ইনসেক্টা, এই সমস্ত ইংরেজি শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ প্রাবন্ধিক সেই সময় মোটামুটি বাংলা ভাষাকে সচল রাখার জন্য বা কাজ চালানোর জন্য ইংরেজি ভাষাভাণ্ডার থেকে কিছু শব্দ ধার করে নিয়ে বাংলা ভাষাভাণ্ডারে সেই শব্দটি ব্যবহার করা যেতে পারে। তবেই বৈজ্ঞানিক রচনা সম্ভব হবে, অর্থাৎ বিজ্ঞানের মতন গুরুত্বপূর্ণ বই রচনা করা সম্ভব হবে এবং সেটি সুপাঠ্য হয়ে উঠবে। এই মূল্যবান তথ্যটি প্রাবন্ধিক জানাতে চেষ্টা করেছেন।